বন্ধুরা নমস্কার। বন্ধুরা, কলকাতার বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ কি বার্তা দিচ্ছে? ছাত্র বিক্ষোভ রাজনীতিতে কোনো বিশেষ বার্তা দিচ্ছে? বাংলার বিধানসভা নির্বাচনের আগে হিসাবে গোলমাল করার, হিসাবে গন্ডগোল করে দেওয়ার কোনো বার্তা দিচ্ছে? যে দিকটি নিয়ে কেউ আলোচনা করছে না সেই দিকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন এবং আমি নিশ্চিত যে কথাগুলো এখন আমি বলবো সেই কথাগুলো আপনাদের মনের কথা হবে এবং আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, এই কথাটা আপনারাও ভেবেছিলেন। সেটা কি? সেটা হলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু বামপন্থীদের সবচেয়ে বড় কারখানা বাংলার মাটিতে এবং বামপন্থী ছাত্র আন্দোলনের আতুর ঘরের মতন, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে এসএফআই এর ছাত্র বিক্ষোভ, হঠাৎ করে এইরকম উগ্র আন্দোলন, সেইটা এমনি এমনি কি হয়েছে? বিধানসভা নির্বাচন যখন মাত্র 1 বছর দূরে, তখন হঠাৎ করে কি এমন ঘটলো যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সম্মেলনে তারা চড়াও হলেন। তারা হঠাৎ করে সেখানে গিয়ে উৎপাত শুরু করলেন এবং সেই নিয়ে বিরাট ঘটনা, ধস্তাধস্তি, মারামারি, কিলাকিলি, ঢিলাঢিলি, কি না হয়েছে সমস্ত কিছু হয়েছে। মন্ত্রীকে পর্যন্ত হেনস্থা করেছে, আবার মন্ত্রীর গাড়িতে নাকি ছাত্র চাপাও পড়েছে, সমস্ত ঘটনা হয়েছে। থানায় মামলা, পাল্টা মামলা, কোনো কোনো জায়গাতে, কলকাতার বাইরে কোনো কোনো জায়গাতে সিপিএম এর পার্টি অফিসে আগুন, আবার সিপিএম এর বড় বড় নেতারা সবাই ময়দানে নেমে পড়েছেন। এই ঘটনাগুলো কি কোনো পরিকল্পনা ছাড়া একটা তাৎক্ষণিক ঘটনা? এগুলো কি এমনি এমনি ঘটে গেছে? এরকম এই মুহূর্ত পর্যন্ত বাংলাতে রাজনৈতিকভাবে তেমন কোনো উত্তাল পরিবেশ তৈরি হয়নি। না বিজেপি উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে, না তৃণমূল কংগ্রেস, না সিপিএম, না কংগ্রেস। বাংলার রাজনীতিটা এখনো আপাত শান্তই আছে। এই অবস্থাতে সবাই প্রস্তুতি নিচ্ছে আগামী দিনের রণসংগ্রামের জন্য, আগামী দিনের লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত হচ্ছে। তৃণমূল কংগ্রেস অলরেডি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনার সম্মেলন করে প্রস্তুতির কথা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও তার মতন করে, বিজেপিও তার মতন করে চেষ্টা করছে। ভোটার লিস্ট ফিস ইত্যাদিতে উল্টোপাল্টা করেও বিজেপির মতন যা যা করে বলে অভিযোগ, তা সবই করতে শুরু করে দিয়েছে। এর মধ্যে হঠাৎ করে সিপিএম এর সংগঠন, মনে রাখতে হবে এসএফআই কোনো স্বাধীন সত্তা না, এসএফআই সিপিএম এর ছাত্র সংগঠন এবং সিপিএম এর দলীয় নীতির বাইরে গিয়ে এসএফআই আলাদা করে কিছু করবে, নিজে থেকে কোনো স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত নেবে, এইটা মনে করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সেই এসএফআই হঠাৎ করে কেন করলো এটা? কেন হঠাৎ করে বাংলার রাজনীতিটা হঠাৎ করে গরম করে দিল? এবং এই গরম করে দেওয়ার কারণে কার লোকসান হচ্ছে আপাত দৃষ্টিতে? মনে হতে পারে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সম্মেলনে ঝামেলা হয়েছে, তাদের মন্ত্রীর ওপরে আক্রমণ হয়েছে, তাদের সঙ্গে ঝামেলা, সুতরাং এটা তৃণমূল সিপিএম এর ব্যাপার, সুতরাং তৃণমূলেরই ক্ষতি হবে, তৃণমূলের ছবি নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। আদতেই কি তা? এই এসএফআই এর উগ্র আন্দোলনের কারণে আপনার বাংলার মাটিতে কি তৃণমূলের অসুবিধা হবে না বিজেপির অসুবিধা হবে? লাভটা কার হবে? বিজেপির হবে না সিপিএম এর হবে? এটা কি সিপিএম এর বাংলার মাটিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়? এসএফআই কি এটা ঘোষণা করতে চাইলো যে বাংলার মাটিতে এখনো বামপন্থীরা শেষ হয়ে যায়নি এবং সামনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য বামপন্থীরা কোমর বেঁধে নেমে পড়তে প্রস্তুত হয়েছে? এটা কি তারা বোঝাতে চাইছে যে তারা যে কোনো মূল্যে বিজেপিতে চলে যাওয়া তাদের ভোটারদেরকে আবার ফিরিয়ে আনবেন? তারা কি এটা বোঝাতে চাইছে যে বাংলা দখল এই মুহূর্তে সম্ভব না, কোনোদিন সম্ভব হবে কিনা সে আরেকটা ব্যাপার, কিন্তু বাংলা দখল করতে না পারলেও অন্ততপক্ষে 2 নম্বর যে স্থানটা তাদের হাত থেকে বিজেপি কেড়ে নিয়েছিল, সেই 2 নম্বর স্থানটা বিজেপির হাত থেকে তারা কেড়ে নেওয়ার জন্য, বাংলাতে অন্ততপক্ষে প্রধান বিরোধী দল হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে, প্রাণপণ লড়াই করবে। আর সেই লড়াইয়ের সূত্রপাতটাই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে করলো। এটাই কি তার বার্তা? এখন বিশেষজ্ঞরা যার যার মতন করে ব্যাখ্যা করবেন।
অনেকে বলবেন যে না, এটা তৃণমূল এবং সিপিএম এর মধ্যে দ্বন্দ্বের কারণে হয়েছে। অনেকে বলবে যে না, এটা তো ছাত্রদের ব্যাপার, ছাত্র আন্দোলন, এর সঙ্গে জেনারেল পলিটিক্সের কি সম্পর্ক আছে? জেনারেল পলিটিক্সকে এখানে মেশানো দরকার নেই। অনেকে আবার খুব চিন্তা ভাবনা করে একটু চশমাটা একটু এদিক এদিক করে এরকম চশমার ফাঁক দিয়ে বলবেন যে না, বিজেপির যে ভোট আছে সেই ভোটের মধ্যে সিপিএম কিছু করতে পারবে না। আর এসএফআই সিপিএম কে কিভাবে করে? সিপিএম এর মরা গাঙে বানানোর মতন ক্ষমতা এসএফআই এর নাই, সিপিএম এর নিজেরও নাই। এই কথাগুলো অনেক বুদ্ধিমান, জ্ঞানী, গুণী পণ্ডিত মশাইরা বলবেন, আমি জানি। কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে 2019 সালে সিপিএম এর যে বিশাল সংখ্যক ভোটার সিপিএম কে টাটা বাই বাই করে বিজেপিতে চলে গেছিল, তাদের এরপরে 2021 সালে আরো বেশি সংখ্যক সিপিএম এর ভোটার আপনার বিজেপিতে গিয়ে সিপিএম কে বাই 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 করছিল। তাদের একটা অংশ কিন্তু 2024 সালে আবার সিপিএম এ ফিরে এসেছে। তারা কিন্তু আবার সিপিএম কে ভোট দিয়েছে। সিপিএম এর ভোট দেওয়ার কারণে, সিপিএম কে তারা ফিরে এসে ভোট দেওয়ার কারণে লোকসানটা কিন্তু বিজেপির হয়েছে এবং তৃণমূলের লাভ হয়েছে। এখন সেই ধারা যদি অব্যাহত থাকে, সিপিএম এখনো মরে যায়নি, সিপিএম এর শেষকৃত্য এখনো সম্পন্ন হয়নি, সিপিএম এর দেহের মধ্যে এখনো প্রাণ আছে, অর্থাৎ সিপিএম এখনো মৃত সঞ্জীবনী সুধা পান করে দাঁড়াতে পারে, এই বার্তাটা যদি তারা বাংলার মাটিতে দিকে দিকে তাদের পুরনো কলিগদেরকে তারা দিতে পারেন, তাহলে আরো অনেক লোক হয়তো এবার বিজেপি থেকে তারা ঘরে ফিরে এসে সিপিএম এর পতাকা তলে সামিল হতে পারেন। দল সক্রিয় না থাকলে দলের কর্মীরাও নিষ্ক্রিয় হয়ে যায়, দলের সমর্থকরাও হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তাদের মধ্যে আত্মবিশ্বাস লোপ পায় এবং তারা অন্য ঘরে চলে যায়। যেটা সিপিএম এর ক্ষেত্রে হয়েছে। তৃণমূলের দাবরানি খেয়ে সিপিএম এমন ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এবং এমন ভাবে সিপিএম একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে গেছিল, মূলত কলকাতার মধ্যে এবং মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল, যে সেটা দেখে সিপিএম এর ভোটাররা বুঝতে পারে যে না, তাদের পার্টির দ্বারা এখন আর সমাজ বিপ্লব এখন আর সম্ভব না, কমিউনিস্ট রেভলিউশন এখন আর সম্ভব না, এগুলি অতীতের কাহিনী। সুতরাং এই দলের সঙ্গে থেকে প্রত্যেক দিন পালা করে তৃণমূলের মার খাওয়ার কোনো অর্থ হয় না। তারা তখন বিজেপির পতাকা তলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিজেপির পতাকাকে তুলে ধরেছিল, বিজেপিকে শক্তিশালী করেছিল, বিজেপির মধ্যে হঠাৎ করে একটা জোয়ার এনেছিল এবং সেই জোয়ারে ভেসে বিজেপি বাংলার মাটিতে হঠাৎ করে 2 থেকে একেবারে 18তে লোকসভা আসনে পৌঁছে যায়, যার ফলে সারা ভারতবর্ষের মানুষ ধরেই নেয় যেহেতু 2 থেকে 18 পর্যন্ত পৌঁছতে পেরেছে, সেহেতু 3 থেকে 200 পার বাংলাতে বিজেপির পক্ষে সম্ভব। এবং এই অনুযায়ী 2021 সালে বিজেপি সারা ভারতবর্ষে একটা বিরাট হাইপ তৈরি করেছিল। কিন্তু 21-এ যে হাইপটা বিজেপি তৈরি করেছিল তাতে বিজেপি লাভবানও হয়েছিল, 3 থেকে 77-এ পৌঁছতে পেরেছিল। 200 পার তো স্বপ্নই রয়ে গেছে, 100 পার পর্যন্ত করতে পারেনি, যেটা প্রশান্ত কিশোর বলেছিলেন যে করতে পারবে না, কোনো মতেই করতে পারেনি 77 পর্যন্ত। কিন্তু 3 থেকে 77 পর্যন্ত পৌঁছানোটাও তো দিলীপ ঘোষের নেতৃত্বাধীন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এদের সবার নেতৃত্বাধীন এবং আপনার মোহন ভাগবতের সহযোগিতা অধীন আপনার বিজেপির জন্য তো বিরাট একটা পাওনা, তারা পেয়েছিল সেটা। এবং এই সাফল্যের পরে বাংলার মাটিতে কিন্তু বিজেপির অধঃপতন হয়েছে, বিজেপির গোষ্ঠীকন্দল ব্যাপক আকার ধারণ করেছে, দিকে দিকে বিজেপির পার্টি অফিসগুলোতে নিজেদের মধ্যে লড়াই হয়েছে, বিজেপির নেতাদেরকে এক নেতাকে আরেক নেতা মানতে রাজি না, কর্মীরা বলছে এই নেতা একে নেতা বানাও, তো আরেক অংশের কর্মী বলছে অমুককে নেতা বানাও, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সারা বাংলাতে আপনার গোষ্ঠী দ্বন্দ্বটা কংগ্রেস থেকে ধার নিয়ে বিজেপি দেখিয়ে দিয়েছে। এই দেখিয়ে দেওয়ার কারণে এবং 2024-এর লোকসভা নির্বাচনে দেশে একটা পরিবর্তনের বার্তা ইন্ডিয়া জোটের তরফ থেকে দেওয়ার কারণে এবং সেই বার্তাটা অনেকটা শক্তিশালী হওয়ার কারণে বাংলার মাটিতে দেখা গেছে যে সিপিএম থেকে অনেক, বিশাল বলবো না কিন্তু অনেক আপনার ভোটার, সিপিএম থেকে যারা বিজেপিতে গেছিল তারা আবার সিপিএম এ ফিরে আসে,
তারা আবার তাদের পুরনো দলকে ভোট দেয়, যার কারণে সিপিএম এর ভোটটা, আপনাদেরকে আমি একবার হিসাবটা আবারও দেখিয়ে দিই, এর আগে বলেছিলাম, তবু অনেকে হয়তো দেখেননি। 19-এ সিপিএম 6.33% ভোট পেয়েছিল লোকসভাতে, 21-এ পেয়েছিল 4.73, মানে আরো কমে যায়, আর 24-এ পেয়েছিল 5.67%। তার মানে সিপিএম এর 1%-এর মতন ভোট বেড়ে যায়। 1%-এর মতন ভোট বাড়া কিন্তু চারটিখানি ব্যাপার না। 1% ভোট বাড়া কমার ফলে অনেক সময় শাসন ক্ষমতায় পরিবর্তন হয়ে যায়। তো এই কারণে এই ভোটটা কিন্তু এটা একটা ইঙ্গিত দিয়েছে যে সিপিএম যদি ময়দানে থাকে, লড়াইয়ের ময়দানে থাকে, এবং তৃণমূলকেই যদি তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভেবে বাংলার মাটিতে যদি তৃণমূল এবং সিপিএম এর মধ্যে যদি মুখোমুখি লড়াই হয়, তাহলে সিপিএম এর ভোট বাড়ে। আর সিপিএম এর ভোট বাড়া মানে কিন্তু তৃণমূলের ভোট কমা না। সিপিএম এর ভোট বাড়া মানে কিন্তু বিজেপির ভোট কমা, কারণ সিপিএম থেকে একেবারে ঢেলে ঢেলে দেওয়া হয়েছিল বিজেপিকে। সুতরাং সেইখান থেকে আবার ফেরত আসবে, আর এই ফেরত আসাটা কিন্তু বিজেপির জন্য বিপজ্জনক ইঙ্গিত। তার কারণে যাদবপুরে যেটা চলছে সেটা পরীক্ষামূলক, আমি বলবো সেটা একটা এক্সপেরিমেন্ট, পলিটিক্যাল এক্সপেরিমেন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিপিএম করছে এসএফআইকে হাতিয়ার করে। তার কারণে আপনারা দেখবেন সিপিএম এর সমস্ত শীর্ষ নেতারা ময়দানে নেমে গেছে, মাঝারি মাপের নেতারা ময়দানে নেমে গেছেন, এবং তারা ক্রমাগত এই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগছেন। আবার তৃণমূল কংগ্রেসও কিন্তু সিপিএম কে তাদের যেন প্রধান টার্গেট হঠাৎ করে ফেলেছে। তো এতে একটা প্রশ্ন কিন্তু আরো উঠে আসছে, এটা কি সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের কোনো গট আপ ম্যাচ? এটা কি তারা পরিকল্পিতভাবেই বিজেপিকে আলোচনার বাইরে ঠেলে দেওয়ার জন্য এবং রাজ্যের রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি করার জন্য তারা কি মিলেমিশেই কি কোনো ছক তৈরি করেছে? এটাও কিন্তু ভেবে দেখার মতন বিষয় বন্ধুরা। আর বিজেপি এই অবস্থাটা কিভাবে কাটিয়ে উঠবে? বিজেপির কাছে মিডিয়া শক্তি রয়েছে, সে মিডিয়া শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি চেষ্টা করবে যে এটাকে যতটা সম্ভব স্তীমিত করে দেওয়ার, কিন্তু পারবে কি শেষ পর্যন্ত? সিপিএম কি এইভাবে ময়দানে ছড়িয়ে গিয়ে আবার তার পুরনো ভোটারদেরকে বিজেপি থেকে ফিরিয়ে আনতে পারবে? যদি আনতে পারে তাহলে কিন্তু 1 বছর পরের বিধানসভা নির্বাচনে বিজেপির স্বপ্ন ভেঙে খান খান হয়ে যেতে পারে। কি মনে হয় আপনাদের? এই কথাগুলো আপনাদের অভিজ্ঞতার সঙ্গে, ধারণার সঙ্গে মিলছে কি? যদি মেলে তাহলে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেনই। যদি না মিলে থাকে তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।